গ্রন্থ সমালোচনা ৫ ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ সমালোচনা। আরেক ফাল্গুন উপন্যাসের সমালোচনা লিখুন, অথবা ভাষা আন্দোলন ভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা লিখুন, অথবা ভাষা আন্দোলন ভিত্তিক রচিত প্রথম উপন্যাসের সমালোচনা লিখুন। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাঙালির মনে যে চেতনা সঞ্চার করেছিল তার বাস্তব আলেখ্য আরেক ফাল্গুন উপন্যাস। এই উপন্যাসটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। 21 ফেব্রুয়ারির চেতনা বাঙালির জাতীয় জীবনে যে গভীর অনুরণন সৃষ্টি করেছিল তার সর্বোত্তম প্রকাশ ঘটেছে এ উপন্যাসে। 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল তা চমৎকার আলেখ্য এ উপন্যাসে রূপায়িত হয়েছে। শাসক শ্রেণীর দমন পীড়ন উপেক্ষা করে বাঙালির এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা এবং সমকালীন রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির নিখুঁত চিত্র এই উপন্যাসে প্রকাশ পেয়েছে। শহীদদের স্মৃতি ধরে রাখার দৃঢ় প্রত্যয় সকল বাঙালিকে উজ্জীবিত করেছিল। মায়ের ভাষায় কথা বলা এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বাঙালির আত্মত্যাগ এ উপন্যাসে বর্ণিত হয়েছে। জহির রায়হান রচিত আরেক ফাল্গুন উপন্যাসে 1955 সালের 21 ফেব্রুয়ারি পালনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণের প্রস্তুতি পর্ব এবং এর প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে। এই উপন্যাসের শুরুতে সিপাহী বিদ্রোহ এবং এর পরিণতি বর্ণনার দ্বারা ঔপন্যাসিক অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকে এক সূত্রে আবদ্ধ করেছেন। 1857 সালের শাসক গোষ্ঠীর আচরণের সাথে সমকালীন শাসকদের অভিন্নতা এই উপন্যাসের কাহিনীতে প্রতিফলিত হয়েছে। পাকিস্তানি শোষণ নিপীড়নের ফলে এ সময় সমস্ত বাংলাদেশই পরিণত হয়েছিল বন্দিশালায়। এই উপন্যাসে সালমার ক্ষোভ থেকে এই বিষয়টি জানা যায়। পেছনে এক পলক তাকিয়ে নিয়ে নীলা বলল, আচ্ছা আমরা এবার চলি সালমা। চলতে গিয়ে কি ভেবে আবার থেমে পড়ল। একা একা যাচ্ছে যে, পুলিশে ভয় নেই? ভয়? জোড়া অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে এলো তার। ঠোঁটের কোণে ঈষৎ কাঁপন জাগলো। নীলার দিকে কয়েক পা এগিয়ে এসে চাপা অথচ তীব্র গলায় বলল, ভয়? বলতে গিয়ে দু চোখে আগুন ঠিকরে বেরোলো। আর পরক্ষণে নিজেকে সামনে নিল সালমা। আশ্চর্য! শান্ত গলায় বলল, আমার স্বামী জেলে, ভাই জেলে, ছোট বোনটিও আমার জেলখানায়। আমার ভয় করার মতো কিছু আছে? আরেক ফাল্গুন উপন্যাসের প্রথম পর্বে মুনিম ও আসাদের নগ্ন পায়ে হেঁটে চলা ছাড়াও রানু, বেনু, নীলা, সালমার মতো মেয়েকেও নগ্ন পায়ে বিশ্ববিদ্যালয়ে আসা এবং শহীদদের স্মরণে 21 ফেব্রুয়ারি পালনের প্রকৃতির চিত্র পাওয়া যায়। এই উপন্যাসের দ্বিতীয় পর্বে সালমা ও রওশনের পরিচয়, প্রণয় স্মৃতি ছাড়াও রওশনের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে নির্যাতিত হয়ে হাত হারানোর বর্ণনা রয়েছে। এছাড়াও রয়েছে মুদিম ডলির বাদানুবাদের পাশাপাশি গোয়েন্দা মাহমুদ ও কবি বজলে হোসেনের কথোপকথন। এই উপন্যাসের তৃতীয় পর্বে সালমার বিরহ কাতরতা এবং রওশন সম্পর্কে তার চাচার বিরূপ মন্তব্য প্রকাশ পেয়েছে। এছাড়া কবি বজলে হোসেন ও ডলির রসবোধে মুনিমের অপ্রত্যাশিত আগমন ডলিকে বিব্রত করে। মুনিম নগ্ন পায়ে ডলির জন্মদিনে দাওয়াতে এসে তদি ব্যাপারটিকে মানতে পারে না। ভাষা শহীদদের স্মরণ উৎসবে ব্যস্ততার জন্য মুনিমের পক্ষে ডলির আবেগী আবদার রক্ষা করা সম্ভব হয় না, ফলে তাদের সম্পর্কে অবনতি ঘটে। এ পর্বে বজলে হোসেনের সাথে ডলি এবং মাহমুদের সাথে শাহানা সিনেমা দেখতে হলে যায়। এর মাধ্যমে তাদের সূক্ষ্ম রসবোধ প্রকাশ পেয়েছে। এই উপন্যাসের চতুর্থ পর্বে সালমার সাথে আসাদের কথোপকথনে তাদের ভাষা শহীদদের স্মরণে রোজা রাখার বিষয়টি প্রকাশ পেয়েছে। এছাড়া মুনিম ও তার মায়ের শাসক শ্রেণীর প্রতি ক্ষোভ প্রকাশ পেয়েছে। মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো মুনিম, তারপর গম্ভীর গলায় বলল, জানো মা, সেবার যে গুলি করে কতগুলো ছেলেকে মেরেছিল তাদের জন্য আমরা একটু শোক করব, তাও দিচ্ছে না ওরা। মিনিষেদের হয়েছে কি, কাঁদতেও দেবে না নাকি? মা অবাক হলেন। মুনিম সাগ্রহে বলল, তাই তো মা, কাঁদবার জন্য আন্দোলন করছি। এছাড়াও এই পর্বে মুনিমের সাথে জাহানারা ও তার অধ্যাপক স্বামীর ভাষা আন্দোলনের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। অপরদিকে বড় কর্তা কিউ খানের সাথে বিভিন্ন উপরস্থ কর্মকর্তাদের আন্দোলন দমনে আলোচনা হয়, যা মাহমুদ রশিদের কথোপকথনে বোঝা যায়। এই উপন্যাসের পঞ্চম পর্বের প্রারম্ভে নীলা ও বেনুর দেয়াল পত্রিকা লেখার বিষয়টি রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রছাত্রীদের জমায়েত হওয়ার বর্ণনা রয়েছে। বিভিন্ন স্কুল কলেজ থেকে প্রায় 10,000 ছাত্রছাত্রীর সভা বসলো আমতলায়। এখানে 144 ধারা ভঙ্গ করার বিষয়ে পরামর্শ চলল। তাছাড়া এ পর্বে সালমা, আসাদ, মুনিম, নীলা, বেনু শহীদ দিবস পালনের সর্বশেষ পরিস্থিতি এবং আন্দোলন দমাতে বাসায় পুলিশের আকস্মিক অভিযান সম্পর্কে আলোচনা হয়।
এই উপন্যাসের ষষ্ঠ পর্বে প্রারম্ভে কবি রসুলের সাথে বজলে হোসেনের ভাষা শহীদদের স্মরণ অনুষ্ঠান সম্পর্কে বিতর্ক হয়। ভাষা দিবস স্মরণে কবি রসুলের রোজা রাখার প্রতিক্রিয়ায় বজলে হোসেনের উপহাস। বজলে ভ্রুকুচকে বলল, রোজা আবার কেন? যতদূর জানি এটা তো রোজার মাস নয়। পরক্ষণে বুঝতে পারলো ব্যাপারটা। ও হ্যাঁ, শহীদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে, তাই না? বলে শব্দ করে হেসে উঠল সে। কিন্তু পর মুহূর্তে কবি রসুলের রক্তলাল চোখ চোরার দিকে দৃষ্টি পড়তে মুখটা পাংশুটে হয়ে গেল তার। ভয়ে ভয়ে বলল, কি ব্যাপার? অমন করে তাকিয়ে রয়েছো কেন? কি ভাবছো? তোমার ধৃষ্টতারও একটা সীমা থাকা উচিত। ওর কথা শুনে মুখটা কালো হয়ে গেল বজলে হোসেনের। এছাড়া এই পর্বে বজলে হোসেন ও ডলির ঘুরে বেড়ানো, শাহেদ সালমার অতিথি সম্পর্কে আলোচনা, শহরের সর্বত্র ভাষা দিবস পালনের দমন নীতির বিরুদ্ধে প্রভৃতি এবং শাহানা মাহমুদের বাসার ডলি ও বজলে হোসেনের অবকাশ যাপনের বিষয়টি প্রকাশ পেয়েছে। এই উপন্যাসের সপ্তম পর্বে ফজলুল হক হল ও মেডিকেল হোস্টেলের ছাত্রদের শহীদ স্মরণের অনুষ্ঠান পালনের প্রস্তুতি ছাড়াও স্মৃতিস্তস্ক গড়ার বর্ণনা রয়েছে। এছাড়া শেষ রাতে সালমা ও আসাদের জেগে ওঠে এবং ছাত্রদের জেগে থাকার বর্ণনা রয়েছে। এই উপন্যাসের অষ্টম পর্বে প্রারম্ভে বজলে হোসেন ও মাহমুদের কথোপকথনে মুনিম সম্পর্কে সার্বক্ষণিক তথ্য প্রদানে বজলেকে প্রস্তাব দেওয়া হয়। বজলে বিরক্তি প্রকাশ করে বলে, দেখো মাহমুদ, তুমি তো আমাকে জানো, সেটা হলো কারো ক্ষতি না করা, কাউকে নিয়ে ক্ষতিস্থ না হওয়া। ঝামেলা আমার ভালো লাগে না। আমি চাই নিরুপদ্রব অথচ সুন্দর জীবন। আমাকে ওসব জটিলতার ভেতর না টানলে কি ভালো হয় না? এছাড়া গোয়েন্দা কর্মকর্তা মাহমুদের সাথে সবুরের রিপোর্ট পাঠানো সম্পর্কে কথা হয়। এ পর্বে বেলা 9টা-10টা থেকে ছেলেরা বিভিন্ন হল, কলেজ আর স্কুল থেকে এসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হতে লাগলো। বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র পুলিশ মুখোমুখি অবস্থানে থাকায় থমথমে পরিবেশ বিরাজ করছিল। এ উপন্যাসের নবম বা শেষ পর্বে গ্রেফতার হওয়া ছাত্রছাত্রীদের দুরবস্থার বর্ণনা রয়েছে। কবি রসুল, মুনিম, আসাদ, রাহাত সহ অন্যান্য বন্দীদের সাথে ছাত্রীরাও গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের জেলখানায় প্রেরণে বিলম্ব হওয়ায় কবি রসুল পুলিশের প্রতি বিরক্তি প্রকাশ করে। মাঠের এই পাশটায় এরা বসেছিল। ও পাশটায় তখন কবি রসুল একজন পুলিশ অফিসারের উপর রেগে গিয়ে বলছে, এই রোদের ভিতর কতক্ষণ বসিয়ে রাখবেন এখানে? জেলে নেবেন না নাকি? নেব, এত ধৈর্য হারাচ্ছেন কেন? এখনই নেব। জবাবটা তাড়াতাড়ি সেরে সেখান থেকে তাড়াতাড়ি সরে গেল পুলিশ অফিসারটা। এছাড়া এই পর্বে শাহানা ও বজলে হোসেনের রোমান্টিকতা রয়েছে। এই পর্বের শেষ অংশে গ্রেফতারকৃতদের কারাগারের সামনে জড়ো করা এবং জেলখানায় ধারণ ক্ষমতার স্বল্পতা নিয়ে ডেপুটি জেলা সাহেবের সাথে বন্দীদের রসবোধ রয়েছে। নাম ডাকতে ডাকতে হাঁফিয়ে উঠেছিলেন ডেপুটি জেলা সাহেব। একসময় বিরক্তির সাথে বললেন, উফ, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানা তো এমনিতে ভর্তি হয়ে আছে। ওর কথা শুনে কবি রসুল চিৎকার করে উঠল, জেলখানা আরও বাড়ান সাহেব, এত ছোট জেলখানা হবে না। আরও একজন বলল, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এভাবেই আরেক ফাল্গুন উপন্যাসটি বিপ্লবী বার্তার মাধ্যমে সমাপ্ত হয়। এই উপন্যাসের প্রতিটি চরিত্র পারস্পরিক যোগসূত্রে আবদ্ধ। ঘটনা পারম্পরিক চরিত্রগুলোর মৌলচেতনার টানে পরিবর্তিত হয়েছে। আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি 1955 সালের 21 ফেব্রুয়ারি পালন নিয়ে হলেও সময় ও সমাজবোধের গভীরতায় তা বাঙালির মুক্তি সংগ্রামের অতীত, বর্তমান ও ভবিষ্যতের অখণ্ড অনুভবে প্রাণময়।